সুপ্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটির নাম হলো দ্য আলকেমি অফ সরো। গতদিন আমরা পড়েছিলাম শার্লস বদলেয়ারের জীবনী এবং দ্য আলবাট্রস কবিতা। আজকে তারই ধারাবাহিকতায় আমরা শার্লস বদলেয়ারের দ্বিতীয় কবিতা বা ২ নম্বর কবিতা ভিডিওর সিরিয়াল অনুসারে দ্য আলকেমি অফ সরো পড়ব। সো দ্য আলকেমি অফ সরো একটি একদমই ছোট কবিতা এবং শার্লস বদলেয়ার যে ধরনের কবিতা লিখেন, দ্য আলকেমি অফ সরো শার্লস বদলেয়ারের সেই অনুষঙ্গেরই একটা প্রতিফলন দেখাচ্ছে এই কবিতাতে। তো শার্লস বদলেয়ারকে আমরা জানি মডার্ন পোয়েট বলি অনেকে, আবার অনেকে রোমান্টিক পোয়েটও বলে। তো সেক্ষেত্রে যেই মডার্নিস্ট এলিমেন্টগুলো, ট্রমা, ফ্র্যাগমেন্টেশন, এলিনেটেড যে জিনিসগুলার সন্নিবেশ ঘটে তার কবিতাতে, দ্য আলকেমি অফ সরো কবিতাতেও আমরা সেই উপাদানগুলো পাবো। সো দ্য আলকেমি অফ সরো, দ্য আলকেমি অফ সরো মানে এখানে দুঃখবাদের একটা বা দুঃখ উদযাপনের একটা জিনিস আমরা পাবো এখানে। কবিতার টাইটেল থেকে আমরা সেই জিনিসটা পাচ্ছি, দ্য আলকেমি অফ সরো। সো দ্য আলকেমি এটা এনশিয়েন্ট একজন বা এনশিয়েন্ট কোনো কিছুকে বোঝানো হচ্ছে। প্রাচীন ধনী ব্যক্তিদের বা যাদের অনেক ধন সম্পদ বা প্রাচুর্য ছিল সেরকমের একটা কিছুকে এখানে মেনশন করা হয়েছে। সো দ্য আলকেমি অফ সরো, শার্লস বদলেয়ার। সো আমরা ফার্স্ট অফ অল কবিতাটা একবার রিডিং পড়তে পারি। One man lights you with his ardor, another puts you in mourning nature, that which says to one sepulture says to another life, glory. You have always frightened me, harm is the unknown, you who help me, you make me the peer of Midas, the saddest of all alchemists. Through you I can change gold to iron, and make of paradise a hell in the winding sheet of clouds. I discover a village corpse, and on the celestial shores I wield massive sarcophagi. সো এই ছিল সংক্ষিপ্ত দ্য আলকেমি অফ সরো কবিতা। এবং এই দ্য আলকেমি অফ সরো টাইপের শুধু আলকেমি অফ সরো, দ্য আলকেমি অফ গ্রিফ এরকমের আরও কয়েকটা কবিতা আছে শার্লস বদলেয়ারের। তো এই কবিতাতে আমরা আসলে কি দেখতে পাই? এখানে পেসিমিস্টিক কিছু টোন আছে এবং পেসিমিস্টিকের মধ্য দিয়ে অপটিমিস্টিক খোঁজার যে একটা তাড়না থাকে সেই জিনিসটা এই কবিতাতে উঠে আসে। এবং এই কবিতার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইন্ডাস্ট্রিয়াল রেভুলাইজেশন পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে হয়তো পার্টিকুলারলি মেনশন নেই ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের, কিন্তু আমরা জানি শার্লস বদলেয়ার জন্মগ্রহণ করেন 1821 সালে এবং আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন 1760 সাল থেকে 1820 বা এরকমের মধ্য সময় ছিল। এবং আমরা জানি ফ্রেঞ্চ রেভুলেশন 1789, এবং শার্লস বদলেয়ার একজন ফ্রান্সের কবি এবং তার মধ্যে সেই প্রভাবটা পড়ার কারণেই তার কবিতাতে আমরা সেই পেসিমিস্টিক টোনগুলো পাই। সো আমরা এবার প্রতিটা লাইন বাই লাইনের ব্যাখ্যা যেতে পারি। ওয়ান ম্যান লাইটস ইউ উইথ আর্ডার। সো এখানে ওয়ান ম্যান বলতে কি বোঝানো হয়েছে, বা ওয়ান ম্যান বলতে এখানে কাকে মেনশন করা হয়েছে? এখানে ওয়ান ম্যান যে কোনো একজন কাউকে সে মেনশন করেছে। ওয়ান ম্যান লাইটস ইউ উইথ হিজ আর্ডার। ইউ ইউ এখানে ইউটাকে, এখানে ইউ কবিকে ধরা যেতে পারে যে স্পিকার, অ্যান্ড উইথ হিজ আর্ডার। আর্ডার এখানে উইথ হিজ আর্ডার, ওয়ান ম্যানকে এখানে মেনশন করা হয়েছে উইথ হিজ আর্ডার। অ্যানাদার পুটস ইউ ইন মর্নিং নেচার। কেউ তোমাকে একটা উজ্জ্বল কোনো কিছু দিতে পারে, লাইটের সন্নিবেশ। অন্যজন অ্যানাদার পুটস ইউ ইন মর্নিং নেচার। এখানে নেচার শব্দের অর্থ বা নেচার লেখাটাকে ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। নেচার, অ্যানাদার পুটস ইউ ইন মর্নিং নেচার। সো এই নেচারের মধ্যে আমরা জানি রোমান্টিক পোয়েট্রি যারা ছিলেন, রোমান্টিক পোয়েট যারা ছিলেন, যারা রোমান্টিক পোয়েটের যে এলিমেন্টসগুলো ছিল তারা
প্রকৃতির কাছাকাছি চলে যাওয়ার যে একটা সন্নিবেশ বা চিন্তা চেতনা তাদের মধ্যে যে ঘটেছিল, নেচার, মাদার নেচার। সো এখানে দুটো জিনিসকেই ইঙ্গিত করেছে বা ইন্ডিকেট করেছে। সো প্রকৃতির কাছে ফিরে যাওয়ার, কেউ তোমাকে হয়তো উজ্জ্বল আলোকতা দিল, লাইটের উজ্জ্বল আলোকতার সন্নিবেশ দিল তার উজ্জ্বলতার মধ্যে দিয়ে, আর একজন বা অন্য একজন তোমাকে হয়তো দুঃখবাদের বা তোমাকে প্রকৃতির কাছে ঠেলে দিবে। দ্যাট হুইচ সেজ টু ওয়ান সেফালচার। সেফালচার বলতে আমরা কি বুঝি? সেফালচার বলতে আমরা কি বুঝি? সেফালচার বলতে আমরা সাধারণত জানি যে টম্ব বা কবর বা গ্রেভ এরকমের কিছু, কিন্তু এখানে সেফালচার হলো যারা এরিস্টোকেটিক পিপলদের যাদের সমাধি হয় তাদেরকে, সেটাকে আমরা সেফালচার বলতে পারি। দ্যাট হুইচ সেজ টু ওয়ান সেফালচার সেজ টু অ্যানাদার লাইফ অ্যান্ড গ্লোরি। অন্যজন হয়তো লাইফটা গ্লোরি বলবে বা অন্য রকমের বলবে। এক একজন তোমাকে এক এক রকমের ব্যাখ্যা দিবে লাইফের। ইউ হ্যাভ অলওয়েজ, নেক্সট স্ট্যান্ডাতে আমরা দেখতে পাই, ইউ হ্যাভ অলওয়েজ ফ্রাইটেন্ড মি। ইউ হ্যাভ অলওয়েজ ফ্রাইটেন্ড মি, এখানে অন্য আরেকটা ইউ। এখানের ইউটা কে তাহলে? এখানে আমরা ফার্স্টে একটা ইউ দেখেছিলাম, সেই ইউটা হয়তো আমরা যদি ধরি যে এটা কবিকে মেনশন করা হয়েছে বা স্পিকারকে ধরা হয়েছে, তাহলে এই ইউটা কে? ইউ হ্যাভ অলওয়েজ ফ্রাইটেন্ড মি, হারমিস। নেক্সট লাইনে আমরা দেখতে পাবো হারমিস দ্য আননোন, ইউ হো হেল্প মি, ইউ হো হেল্প মি। তাহলে ইউ হ্যাভ অলওয়েজ ফ্রাইটেন্ড মি, মিটাকে আমরা যদি ধরি স্পিকার, মি এখানে যদি আমরা স্পিকার ধরি, তাহলে হারমিস হলো এখানে, এই ইউটা হলো হারমিস। দ্য আননোন ইউ হু হেল্প মি, যদি হারমিস আমাকে হেল্প করতো। আর এখানে হারমিস আমরা কাকে চিনি? হারমিস বলতে কে? হারমিসটা এখানে কে? আমরা যখন গ্রিক মাইথোলজি পড়বো তখন গ্রিক মাইথোলজিতে হারমিস হলো গড অফ গুড নিউজ। সে গুড নিউজের তথ্যাদি নিয়ে আসতো মানুষের কাছে। তাহলে এখানে দেখো একটা জিনিস কীরকমের মনে হচ্ছে, প্যারাডক্সিক্যাল, যে ইউ হ্যাভ অলওয়েজ ফ্রাইটেন্ড মি, হারমিস তো ফ্রাইটেন না, তাহলে হারমিসের ভয়ে কেন সে ফ্রাইটেন থাকে? ইউ হ্যাভ অলওয়েজ ফ্রাইটেন মি, হারমিস দ্য আননোন, ইউ হু হেল্প মি। তাহলে এখানে ফ্রাইটেন্ড আমরা কার ভয়ে থাকি? বা আমরা জানি গ্রিক মাইথোলজি আরেকটা গড আছে যাকে বলি হেডিস, লর্ড অফ দ্য আন্ডারওয়ার্ল্ড। তো হেডিসের ভয়ে থাকে মানুষ, কিন্তু এখানে সে বলছে হারমিসের ভয়ে সে থাকে। হারমিস দ্য আননোন, ইউ হু হেল্প মি, ইউ মেক মি দ্য পিয়ার অফ মাইডাস। এখানে মাইডাস নামে আমরা জানি যে প্রাচীনকালে একজন রাজা ছিলেন, গ্রেডি লুভি রাজা ছিলেন। এখানে সে বলতেছে ইউ ইউ মেক মি দ্য পিয়ার অফ মাইডাস। এখানে ইউটা হলো হারমিস, মেক মি দ্য পিয়ার অফ মাইডাস, মাইডাসের সমকক্ষ বানাই দেবো। স্পিকার বলতেছে যদি আমাকে মাইডাসের সমকক্ষ বানিয়ে দাও। তো মাইডাস আমরা জানি গ্রেডি এবং লুবি ছিল, সে যেটাকেই স্পর্শ করত সেটি স্বর্ণে রূপান্তরিত হতো, এবং সে এতটাই পরিমাণ গ্রেডি ছিল যে সে তার যখন মেয়েকে স্পর্শ করে সেটাও স্বর্ণ হয়ে যায়। তো এখানে সে বলল হারমিসের সহায়তায় তাকে যদি, স্পিকারকে যদি মাইডাসের সমকক্ষ বানিয়ে দেওয়া হয়, তাহলে এখানে মাইডাস কেন, মাইডাসকে কি বলা হয়েছে? দ্য স্যাডেস্ট অফ অল আলকেমিস্ট, মানে যারা ধনী ব্যক্তি বা এরিস্টোক্রেটিক টাইপের ছিল এনশিয়েন্ট সময়ে, তাদের মধ্যে সবচেয়ে স্যাডেস্ট ছিল কে? এই মাইডাস। এই মাইডাসকে সবচেয়ে স্যাডেস্ট বলা হয়েছে। স্যাডেস্ট বলার কারণ হয়েছে বললাম তার লোভের কারণে, গ্রেডিনেসের কারণে তাকে বলা হয়েছে দ্য স্যাডেস্ট অফ অল আলকেমিস্ট। থ্রো ইউ আই চেঞ্জ গোল্ড টু আয়রন। এখন আমাকে যদি মাইডাসের মতো ক্ষমতা দেয়, হারমিস যদি আমাকে মাইডাসের মতো ক্ষমতা দেয় বা এরকমের একটা কিছু দেয়, তাহলে মাইডাস কি করেছিল? সব কিছুকে স্বর্ণে পরিণত করে দিয়েছিল। আর আমি কি করব? যদি আমাকে এরকমের বানানো হয় তাহলে আমি গোল্ডকে আয়রন বানিয়ে দেব। অ্যান্ড মেক অফ প্যারাডাইস এ হেল, অ্যান্ড মেক এ প্যারাডাইস অফ হেল, এবং আমি এই স্বর্গকে নরক বানিয়ে দেব। মানে তার ভিতরে এত পেসিমিস্টিক একটা টোন আছে, দুঃখবাদের যন্ত্রণা আছে, যে সে আসলে তাকে যদি স্বর্গের নামিয়ে দেওয়া হয় তাহলে সেই স্বর্গটাকে সে নরক বানিয়ে দেবে। যেমন বাংলাতে একটা সুন্দর কথা আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। সো এই মাইডাসের মতো বানিয়ে দিল হারমিস, সেই প্যারাডাইসকে হেল বানিয়ে দেবে।
তারপরে স্ট্যান্ডাতে আমরা কি দেখতে পাই, ইন দ্য উইন্ডিং শিট অফ ক্লাউডস আই ডিসকভার এ বিলাভেড কর্পস। ইন দ্য উইন্ডিং শিট অফ ক্লাউডস, এখানে একটা সুন্দর ইমেজ আছে ক্লাউডসে। ক্লাউড সবসময় কোথায় থাকে, উপরের দিকে থাকে। আমরা উপরের দিকে একটা আবছায়া নিয়ে বা আবছার মতো কোনো কিছু একটা উপরের দিকে দেখি, যে উপরে কি আছে, জান্নাত উপরের দিকে। আমাদের দৃষ্টিভঙ্গিতে যা হয় যে জান্নাত উপরের দিকে আছে। তো সেজন্য ইন দ্য উইন্ডিং শিট অফ ক্লাউডস, সমস্ত ভালো কিছুকে আমরা উপরের দিকে নির্দিষ্ট করি। যেমন আমাদের মাথার মাথা উপরের দিকে থাকে, সেজন্য আমরাও উপরের দিকে তাকিয়ে সব ভালো কিছুকে উপরের দিকে কল্পনা করি এবং সমস্ত খারাপ জিনিসগুলোকে নিচের দিকে ভাবি। যেমন আমরা বলি জান্নাত উপরে, জাহান্নাম নিচে, এরকমের। সো উপরে ক্লাউডস, উপরের দিকে আমরা একটা আশার প্রতীক বা এরকমের কিছু দেখতে পাই। আই ডিসকভার এ বিলাভেড কর্পস, দ্যাট মিনস বিলাভেড, ভালোবাসার একটা, ভালোবাসার মানুষের লাশ বা এরকমের। অ্যান্ড অন দ্য celestial celestial shores, celestial shores, দ্যাট মিনস আমরা যেটাকে পুলসিরাত বলি, পুলসিরাত পার হওয়া কিয়ামতের ময়দানে, সেটা পার হবে আই উইল্ড মেসিভ সার্কোফেজি, আই উইল্ড মেসিভ সার্কোফেজি। এখানে সার্কোফেজি দিয়ে এই সেলেস্টিয়াল শোর্সটাকে পার হওয়ার জন্য একটা আহ, কি বলে এটাকে, বিশেষায়িত কফিন বলা যায়, যে মেসিভ সার্কোফেজ, বিশেষায়িত কফিন বানিয়ে সেই সেলেস্টাইল সোর্সটাকে পার হবে ঈশ্বরের কাছ থেকে। কি বলে, নিজেকে দূরে সরিয়ে রাখা এরকমের, যে সে এটা পার হয়ে যাবে, অন্য কেউ দেখবে না, ঈশ্বরেরও সাহায্য লাগবে না, ঈশ্বরও তাকে দেখতে পাবে না। সো এই যে পুরো কবিতাতে একটা পেসিমিস্টিক টোন আছে তার মধ্যে, যে আমি কোনো কিছুকেই এনজয় করব না। দে হ্যাভ নাথিং গুড ইন দেয়ার সোল, ইন pessimistic view they cannot find anything valuable, nothing to be proudable। মানে তাকে বা তাদেরকে কোনো কিছুই প্রাউড বানাইতে পারতেছে না, কোনো কিছুতেই সে হ্যাপি হইতে পারতেছে না। প্রতিটা জায়গাতে তাকে প্যারাডাইসে নিয়ে দিলে সেই প্যারাডাইসকে হেল করে দিবে। তার মাইডাসের মতো তার যদি সব কিছুকে স্বর্ণে পরিণত করার ক্ষমতা থাকতো, কিন্তু সে স্বর্ণ না বানিয়ে সেই স্বর্ণটাকে আয়রনে রূপান্তরিত করে দিত, তাহলে তার মধ্যে কি একটা পেসিমিস্টিক একটা টোন আছে। এই সব জায়গাতেই তার একটা নেগেটিভ চিন্তা ভাবনা, যে আমার স্বর্গ আমার চাই না, আমি স্বর্গতে যাবো না, স্বর্গ যদি আমাকে দেওয়া হয় সেটাকে আমি আবার নরক বানিয়ে নেব। তো এই যে তার মধ্যে একটা কি বলে পেসিমিস্টিক টোন আছে, সেই পেসিমিস্টিক টোনটা ওই যে ফার্স্টে বললাম ইন্ডাস্ট্রিয়াল রেভুলাইজেশন ছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের দিকে, ইউরোপ মহাদেশে তখন একটা যে ইন্ডাস্ট্রিয়াল রেভুলাইজেশনের যুগ শুরু হয়েছিল, সেইটার কারণে মানুষ এত বেশি ইনফ্লুয়েন্স হয়েছিল ম্যাটেরিয়ালিস্টিক দিক দিয়ে, সেজন্য তারা জীবনটাকে একটু অন্যরকম ভাবে দেখছিল। যেমন এই সেকেন্ড লাইনে আমরা যেমন নেচার দেখলাম, রোমান্টিক পিরিয়ডের 1798 থেকে 1832 তারা যে একটা নেচারের কাছে চলে গিয়েছিল, আর নেচারকে সব কিছু মনে করতো, সেই নেচারের কাছে গেলে আমি আমার জীবনটাকে খুঁজে পাবো, জীবনের আনন্দ। কিন্তু সেই নেচারটাকেও আসলে এখানে তাদের মধ্যে আর সেইভাবে নেচারকে সে দেখতে পাচ্ছে না। যেমন আমাদের বর্তমান সময়ে জীবনানন্দ যেভাবে নেচারকে দেখে, ওই সময় বা ওই রকমের বা এখন বর্তমানে আমরা ওইভাবে নেচারকে দেখতে পাই না। সো এই যে তার ভিতরে একটা পেসিমিস্টিক টোন আছে, সে এবং এই পেসিমিস্টিক টোনের ভিতরে সে অপটিমিস্টিক জিনিসটা খুঁজে নিচ্ছে, অপটিমিজম থ্রো পেসিমিজম। সো এই যে হিউম্যানিস্টিক ভ্যালু যে জিনিসগুলো আছে এবং ইন্ডাস্ট্রিয়াল রেভুলাইজেশনের যেই যুগের তাড়নায় এবং সময়ের আবর্তনে যেই শার্লস বোদলেয়ারের ভিতরে যেই জিনিসগুলো উপস্থাপিত হয়েছিল এবং সমাজ বাস্তবতার নিরিখে তার ভিতরে যে জিনিসটা কাজ করছিল, সেটাই এখানে প্রকাশ পেয়েছে তার এই কবিতাতে। নগর সভ্যতার যে একটা বিকাশ, সেই নগর সভ্যতার বিকাশের ফলেই আস্তে আস্তে মানুষের যে নেচার থেকে বিমুখ হওয়া, তার লাইফের প্রতি সে নিজের স্যাটিসফাইড না হওয়া, কোনো কিছুই তাকে হ্যাপি করতে পারবে না। সো ঈশ্বরের বন্দনা বলুক বা প্রকৃতির যে যা কিছুই থাকুক না কেন, সেটা দিয়ে সে আসলে নিজেকে স্যাটিসফাইড রাখতে পারছে না। সে নিজের মতো করে নিজের ওয়েতে তার জীবনটাকে অতিবাহিত করছে, এবং এটা একটা রিয়েলিস্টিক রিপ্রেজেন্টেশন। তার কবিতার মধ্যে আমরা রিয়েলিস্টিক রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, যে আসলেই কিন্তু এরকমের হচ্ছে, যে তার মধ্যে পাওয়ার থাকার ফলেও যদি সে পাওয়ার পায়, তারপরও সেই জিনিসটাকে কাজে লাগাতে চাচ্ছে না, কারণ
সে আসলে এই রিয়েলিটিকে উপলব্ধি করতে পারছে যে সমাজে আসলে সমাজ বাস্তবতা কি হচ্ছে। তো এই পুরো কবিতাতে এই শার্লস বডলেয়ার দ্য আলকেমি অফ সরোর মাধ্যমে পুরো জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করেছে। সো আই থিঙ্ক ইট উইল হেল্পফুল। সো নেক্সট আমরা শার্লস বডলেয়ারের দ্য স্ট্রেঞ্জার কবিতা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।